ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। কৃষি দর্শন মানে কৃষি সংক্রান্ত নানান বিষয়ের আলোচনা, আর সেই উদ্দেশ্যেই আজ আমরা এসেছি বীরভূম জেলার ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের অন্তর্গত মল্লারপুর গ্রামে। আমার সঙ্গে রয়েছেন এই গ্রামেরই বেশ কয়েকজন কৃষক বন্ধু। আমরা কথা বলবো তাদের সঙ্গে, কথা বলে জানবো তাদের সারা বছরের কৃষিকাজের কথা এবং সেই কৃষিকাজ করতে গিয়ে কোনো রকম সমস্যার তৈরি হলে সেই সমস্যার কথাও আমরা শুনবো এবং তার সূত্র ধরেই কৃষি সুপারিশ আমরা জেনে নেব আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। কৃষি বিশেষজ্ঞ হিসেবে আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সঞ্জীব মণ্ডল, যিনি সহকৃষি অধিকর্তা ময়ূরেশ্বর ১ নম্বর ব্লক। আমরা প্রথমেই যাব কৃষক বন্ধুদের কথায়। নমস্কার, আপনার নাম? আমার নাম মিলন হাওলাদার। কি কি চাষ করেছেন? আমি চাষ মোটামুটি সবই করেছি, তবে আমার সমস্যা হচ্ছে এই পটল আর বেগুন। এই যে দেখতে পাচ্ছেন যে পটলে আগা অংশ থেকে শুকিয়ে নিচের অংশ হলুদ হয়ে যাচ্ছে, তা এর কি করা যায় বা কি এর ওষুধ আছে আপনারা সেটা দেখবেন। আর এই যে বেগুন গাছটা দেখছেন, এই বেগুন গাছটা এই নিচের দিক থেকে শুকোতে শুকোতে উপর দিকে হয়ে যে গোটা পাতা ঝলসিয়ে যাচ্ছে, তা এর কি প্রতিকার করা যায় বা কি আছে এটা জানাবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনলাম যে কৃষক বন্ধু অনেক রকম চাষই করে থাকেন, তবে এই মুহূর্তে ওর সমস্যা হচ্ছে পটল এবং বেগুনের জমিতে, এবং সেই ক্ষেত্রে কি করণীয় জানবো আমরা বিশেষজ্ঞের কাছ থেকে। হ্যাঁ, আমাদের কাছে আমাদের কৃষক বন্ধু তার সমস্যার কথা তুলে ধরলেন। বিশেষ করে ওনার পটল গাছে যে শুকিয়ে যাওয়া, ডগা থেকে ক্রমান্বয়ে নিচের দিকে শুকিয়ে যাওয়া একটা ধসা ধরনের রোগ। এর প্রতিকার করতে গিয়ে আমরা সবসময় বলে থাকি যে চাষবাস করতে গেলে আমাকে পরিষ্কার চাষবাস করতে হবে, অর্থাৎ সেখানে মাটি থেকে শুরু করে আগাছা ইত্যাদি এসব না থাকে সেই ব্যবস্থাগুলো আগে রাখতে হবে। তো এই যে অবস্থা এখন তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমরা কিছু ওষুধ সুপারিশ করে থাকি। বাজারে আমরা বিভিন্ন ওষুধ দেখতে পাই, তার ভিতরে হচ্ছে মেটালেক্সিল ম্যানকোজেব যে ওষুধ হয়েছে, সেই ওষুধ যদি আমরা স্প্রে করি প্রতি লিটার জলে 2 গ্রাম হারে গুলে নিয়ে স্প্রে করলে এর হাত থেকে আমরা সুরাহা পেতে পারি। এছাড়াও মাঝে মাঝে পটলের জমিতে হাজা বা অন্যান্য যে রোগ থাকে, সে রোগ দমনের ক্ষেত্রে আমরা কপার অক্সিক্লোরাইড অথবা কপার হাইড্রোক্সাইড এই ওষুধ ব্যবহার করতে বলি, এবং রেগুলার ইন্টারভেলে এটা ব্যবহার করতে হবে। অর্থাৎ 15 দিন পর পর এই ওষুধ আপনারা ব্যবহার করলে এর থেকে আপনারা সুফল পেতে পারেন। আর ওনার দ্বিতীয় আর একটা সমস্যার কথা উল্লেখ করলেন বেগুন গাছে দেখা যাচ্ছে ওনার এই ডগ কাটা থেকে শুরু করে অন্যান্য যে সমস্যা আর একটা শুকিয়ে যাচ্ছে। এই বেগুন গাছের ডগ কাটার প্রবলেমটা উনি অবশ্য ততটা করলেন না, তবে ডগ কাটার ব্যাপারটা নিশ্চয়ই উনি অনুধাবন করেছেন। তার প্রতিকার হিসাবে আমরা দানাদার ওষুধ ব্যবহার করতে পারি। আর আমাদের একটু খেয়াল রাখতে হবে ডগ কাটা দমনের ক্ষেত্রে, আমাদের যখন পোকার আক্রমণ হয় তখন যখন পোকা এই ডগের যে পোর্শন থেকে ছিদ্র করে সেখান থেকে কেটে নিয়ে একটা সুন্দর পরিষ্কার কাচের জারে আমরা যদি রেখে দেই, সেই যে শুককিট আছে, শুককিট থেকে যখন একটা মথ বা প্রজাপতি তৈরি হবে, সেই সময়টা আমাদের পর্যবেক্ষণে রাখতে হবে। এই প্রজাপতি হওয়ার ওই 2-3 দিনের মধ্যে যদি আমরা যে ধরনের ওষুধ ব্যবহার করতে বলি, সেই ওষুধগুলো পালাক্রমে যদি আমরা প্রয়োগ করি, তাহলে এই প্রকার আক্রমণের হাত থেকে বেগুন গাছকে বাঁচানো যাবে। আর একটা যে ঢলে পড়া রোগ, এখানে দেখা যাচ্ছে শিকড়ে তেমন কোনো ফোলা বা কোনো অসুবিধা দেখা যাচ্ছে না। এটা ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ, এবং ব্যাকটেরিয়া মাটিবাহিত রোগ। অর্থাৎ ওই যে জমিতে আমরা বেগুন চাষ করি বা বেগুনের বীজ তৈরি করি, সেখানে আমরা সেই জমির মাটিকে ফরমালিন 40% তাই দিয়ে যদি আমরা মাটিকে শোধন করে নেই, তাহলে এই ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ আমরা প্রতিহত করতে পারি। আর এই অবস্থায় 2-1টা গাছ যেখানে লেগে গেছে, সেক্ষেত্রে আমরা অন্যান্য গাছকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কাসুগামাইসিন এই ওষুধকে আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও রয়েছে ব্যাকটেরিয়া সাইড যে ওষুধগুলো রয়েছে, যেমন স্ট্রেপ্টোমাইসিন বা স্ট্রেপ্টোসাইক্লিন বাজারে কিনতে পাওয়া যায়। ওই 1 গ্রাম প্রতি 10 লিটার জলে গুলে নিয়ে আমাকে স্প্রে করতে হবে, এবং গাছের গোড়ার দিকে স্প্রেটা হবে, যাতে এটা যেহেতু শিকড় ঘটিত মূল ঘটিত রোগ, সেই জন্য এর দমনের ক্ষেত্রে আমাকে গাছের গোড়ায় স্প্রেটা করতে হবে। তাহলে এই দুটো সমস্যা আমরা প্রতিহত করতে পারবো। এই জন্য কৃষক বন্ধু সবসময় তার মাঠে পর্যবেক্ষণে রাখতে হবে যে কোথাও কোনো আক্রমণ হচ্ছে কি না, তাকে ধ্যান দিয়ে রাখতে হবে, এবং একবার স্প্রে করার 15 দিন বাদে আরেকবার এই ধরনের ওষুধ ব্যবহার করা খুবই জরুরি। আর ডগ কাটার ক্ষেত্রে আমাদের অল্টারনেট করে প্রতি সপ্তাহে আমরা বিভিন্ন ধরনের ওষুধ, যেমন অক্সিডাইজন, আমরা এন্ডোক্সাগার্ভ 14.5% সেগুলো আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ,
এছাড়া আমরা যে ওষুধগুলো দানাদার ওষুধ কার্টাপ হাইড্রোক্লোরাইড 4G গাছ প্রতি 5 গ্রাম হারে গাছের গোড়ার মাটির সাথে মিশিয়ে দিয়ে এবং যদি বৃষ্টি হয় ভালো, বৃষ্টি না হলে হালকা করে জল দেওয়ার ব্যবস্থা রাখতে হয়, যাতে দানাদার ওষুধ মাটিতে গিয়ে শিকড়ের মাধ্যমে গাছে প্রবাহিত হতে পারে এবং পোকাকে প্রতিহত করতে পারে। আমরা জেনে নেব পরবর্তী কৃষক বন্ধুর কাছ থেকে তার জানতে চাওয়ার বিষয়টি। নমস্কার, আপনার নাম? আমার দুর্গাচরণ মণ্ডল। কি জানতে চাইছেন? এই ধান সম্বন্ধে। ধান আছে, আমার ধান আছে এখন, ওই ধানের মধ্যে এখন আপনার মাজরা পোকা আর কিছু খোলা পচা সৃষ্টি হয়েছে, এর প্রতিকার আমি চাইছি। অনেক অনেক ধন্যবাদ। ধান চাষের ক্ষেত্রে যে রোগের আক্রমণ এবং পোকার আক্রমণের কথা বললেন, তার প্রতিকার কি হতে পারে জানবো আমরাও। আমাদের আরেকজন কৃষক বন্ধু তার সমস্যার কথা বললেন, তার ধানের সমস্যা। এখন আমন ধানের চাষ হচ্ছে এখন, তো ধানের যে সমস্যা বলছেন বিশেষ করে মাজরা পোকা সর্বজন বিদিত, সব কৃষক বন্ধুই জানেন। আমরা বলি প্রথম থেকেই এই ধানের জমি চারা গাছ থেকেই আমাদের বীজতলা থেকেই ধানের জমিকে আমরা নজরে রাখবো, পরিচর্যায় রাখবো। বিশেষ করে আমরা চারা যখন তুলে আনবো তার এক সপ্তাহ আগে দানাদার কীটনাশক 4G কার্টাপ হাইড্রোক্লোরাইড 4G অথবা কার্বোফিউরান 3G এগুলো আমরা ওই বীজতলাতে যদি প্রয়োগ করি এবং সেই বীজতলায় পর্যাপ্ত জল রাখতে হবে। তারপরে এই দানাদার কীটনাশকের কার্যকারিতা 30 থেকে 35 দিন, এটা আমরা মূল জমিতে লাগানোর পরেও 20-25 দিন আমরা তার উপকারিতা পেয়ে যাব, যেক্ষেত্রে দেখা যাবে মূল জমিতেও এই পোকার আক্রমণ হবে না। এটা হচ্ছে আমাদের প্রথম থেকেই যেমন শিশুর পরিচর্যা, সেক্ষেত্রে আমার বিছন বা চারা গাছের পরিচর্যা খুবই দরকার। আর জমিতে যদি না দেওয়া হয়ে থাকে বিছন তলায় যদি না দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের করতে হবে মূল জমিতে আমরা যখন গাছ লাগাচ্ছি পুঁতছি তার 15 থেকে 20 দিন মাঝে যখন আমরা প্রথম চাপান ব্যবহার করি, তখন আমরা ওই চাপান সারের সাথে এই দানাদার ওষুধ 4-8 ব্যবহার করতে পারি 10G, কাঠাপতি আমরা 60 গ্রাম, যা কার্টাপ হাইড্রোক্লোরাইড যেটা আমরা ব্যবহার করছি 4G সেটা কাঠাপতি 150 গ্রাম, বা কার্বোফিউরান এটা আমরা 70 থেকে 80 গ্রাম হারে আমরা ব্যবহার করব। এবং এতে আমরা 1 মাস পর্যন্ত আমরা এই যে মাজরা পোকার যে আক্রমণ তাকে প্রতিহত করতে পারবো। এবং মাজরা পোকার আক্রমণ একটা স্টেজ যদি আমরা কন্ট্রোল করতে পারি, দ্বিতীয় স্টেজে দেখা যাবে মাজরা পোকার আক্রমণ আরও কমে যাবে, কেন ওই প্রকার তার বংশ বিস্তার বা লাইফ সাইকেল বিঘ্নিত হচ্ছে, সেই জন্য দ্বিতীয়বার তারা প্রজনন করতে পারবে না, বা প্রজনন করলে প্রজননের ক্ষমতা তাদের কমে যাবে এবং সংখ্যা কম হবে, আক্রমণের সংখ্যা কম হবে। উনি দ্বিতীয়বার একটা প্রশ্ন রাখছেন তার অসুবিধার কথা, যে খোলা পচা রোগ। স্বর্ণধানের আমরা জানি প্রত্যেক কৃষকই এর ভুক্তভোগী যে স্বর্ণধানে খোলা পচা রোগের একটা সমস্যা আছে। এই রোগ দমনের ক্ষেত্রে আমরা কি করি, আমরা সাধারণত দেখা যায় এই রোগটা যদি গুমোট ওয়েদার থাকে, অর্থাৎ প্রখর সূর্যালোক তার সাথে সাথে হিউমিডিটি বেশি, সেক্ষেত্রে এই রোগের প্রকোপটা আমরা দেখতে পাই। তখন আমাদের যখনই দেখব পাতায় এই জল ধরা দাগ হওয়া শুরু হয়েছে বা শুকিয়ে যাচ্ছে, যে অংশ আক্রমণ হলো সেই অংশ শুকিয়ে যাচ্ছে, তখন থেকে আমাদের নজরে রাখতে হবে এবং ওষুধ প্রয়োগের কথা ভাবতে হবে। কি ওষুধ আমরা ব্যবহার করতে পারি? বাজারে যেসব ওষুধ আছে তার ভিতরে সবথেকে আমরা পরীক্ষাগতভাবে দেখতে পেয়েছি যে ভ্যালিডামাইসিন 3% L এই ওষুধ ব্যবহারের দ্বারা আমরা ধানের যে ধসা রোগ, এই রোগকে আমরা খুব ভালোভাবে প্রতিহত করতে পারি এবং আমাদের ফলনকে আমাদের যথাযথ মানে নিয়ে যেতে পারি। অর্থাৎ ভ্যালিডামাইসিন 3% L এই ভ্যালিডামাইসিন ওষুধ আমরা প্রতি লিটার জলে 2 ml হারে গুলে নিয়ে আমরা ধানের জমিতে ভালোভাবে স্প্রে করব। এবং যেহেতু বর্ষাকালীন ধান, সেক্ষেত্রে বলা হচ্ছে কিছু স্টিকার, অর্থাৎ স্টিকার বা স্প্রেডার যে এজেন্ট আছে যেগুলো, যেমন আপনি বাজারে স্যান্ডোবিট বা ধানুবিট এই ধরনের বিভিন্ন আঠা জাতীয় পদার্থ পাওয়া যায়, প্রতি লিটার জলে 1/2 ml হিসাবে ওটা ওই ওষুধের সাথে গুলে নিলে পরে ওষুধের কার্যকারিতা বেড়ে যাবে এবং ওষুধ খুব সহজে গাছের ভিতরে গৃহীত হবে এবং রোগকে প্রতিহত করতে পারে। আপনার ধানের জমিতেও যদি একই ধরনের সমস্যা থেকে থাকে, তাহলে তো শুনলেন তার সমাধান কি হবে সে কথা। শুনবো পরবর্তী কৃষক বন্ধুর কাছ থেকে তার জানতে চাওয়ার বিষয়টি। নমস্কার, আপনার নাম? শ্যামল বারোই। কি চাষ করেছেন? আমি আপাতত এখন ভেন্ডি আছে জমিতে। তা ভেন্ডি গাছ এখন আমরা ওই আপনার জুলাই মাসে লাগানো হয়েছে প্রথম সপ্তাহে। তা গাছ এখন হয়েছে, তা গাছে ফলও ধরতে লেগেছে দেখতে পাচ্ছেন, কিন্তু গাছে ঝুঁটো লেগে গিয়েছে এবং কিছু কিছু গাছ আপনার ফ্যাকাশে হয়ে যাচ্ছে, মানে হলদে টাইপের হয়ে যাচ্ছে। এটা আমি প্রতিকার জানতে চাইছি। আপনি কি কিছু প্রয়োগ করেছেন? আমি এখন পর্যন্ত কোনো কিছু প্রয়োগ করিনি সাধারণত। অনেক অনেক ধন্যবাদ। আপনার মাঠের যে ফসল এবং তার যে সমস্যার কথা গাছের ক্ষেত্রে, সে কথা আমরা শুনেছি। এবারে শুনবো তার প্রতিকারের কথা।
আমাদের কাছে আরেকটা সমস্যা আমাদের এক কৃষক বন্ধু জানালেন, তার সমস্যা ভেন্ডি গাছ বা ঢেঁড়স গাছে তার সাহেব রোগের কথা বললেন। এই রোগ হচ্ছে সবথেকে মারাত্মক রোগ। এই রোগ সাহেব রোগ, এটা একটা ব্যাকটেরিয়া গঠিত নয়, ভাইরাস গঠিত রোগ। ভাইরাস গঠিত রোগের ক্ষেত্রে আমরা এখনও আমাদের কৃষি বিজ্ঞানের ক্ষেত্রে সেরকম প্রতিকার করতে পারি না। আগে থেকে যদি আমরা প্রতিষেধক ব্যবহার করে থাকি তাহলে আমরা এই রোগে কিছুটা সমাধান পেতে পারি। আর কোনো গাছে যদি তার সাহেব রোগের জন্য ফ্যাকাশে হয়ে যায়, সেক্ষেত্রে গাছকে আপরুটেড করতে হবে, তুলে ফেলে নিয়ে তাকে পুড়ে ফেলতে হবে। কেননা এই গাছ থেকে অন্যান্য গাছে এই রোগ বাহিত হবে, সাদা মাছি বা অন্যান্য মাছি দ্বারা বাহিত হবে। সেক্ষেত্রে আমরা সাদা মাছি দমনের ক্ষেত্রে আমরা কিছু ওষুধ ব্যবহার করতে পারি, যাতে একটা আক্রান্ত গাছ থেকে সতেজ গাছে বা ভালো গাছে এই রোগের আক্রমণ না হয়। আমরা কী ধরনের ওষুধ ব্যবহার করতে পারি? আমরা ইমিডাক্লোরপিড 17.8% SL এই ওষুধকে ব্যবহার করতে পারি। এছাড়া অ্যাসিটামাইপ্রিড ওষুধ আছে, যে আমার গুঁড়ো ওষুধ বা পাউডার জাতীয় ওষুধ, এগুলো ব্যবহার করলে এই সাদামাছিকে আমরা ভালোভাবে কন্ট্রোল করতে পারি। যেটা বলা হলো যে ইমিডাক্লোরপিড আপনারা প্রতি লিটার জলে 1/2 ml হারে গুলে স্প্রে করবেন, এবং অ্যাসিটামাইপ্রিড যে আছে সেই ওষুধ, যে পাউডার জাতীয় ওষুধ, সেটাকে আপনারা 1 গ্রাম হারে প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। তাতে আমরা এই ধরনের রোগকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে পারবো। কিন্তু যে রোগ আক্রান্ত গাছকে আপনাকে সবসময় আলাদা করে নিয়ে তুলে ফেলে তাকে পুড়িয়ে নষ্ট করে দিতে হবে, যাতে ওই গাছ থেকে দ্বিতীয়বার অন্য কোনো গাছে আক্রমণ না হয়। আর ফুল ফল ধরার ব্যাপার যেটা বললেন, যাতে ফুল ফলের সমস্যা হচ্ছে, এই রোগে আক্রান্ত হলে ফুল ফল সার্বিকভাবে তার গাছের শারীরবৃত্তীয় প্রক্রিয়া বিঘ্নিত হয়, যার জন্য তার ফুল ফলের ধারণ ক্ষমতা তার সীমিত হয়ে যায় বা খর্ব হয়ে যায়, কমে যায়। অতএব ফুল ফলের ক্ষেত্রে প্রথমেই ভাবনা চিন্তা করার দরকার নেই। আপনার এই রোগের প্রাদুর্ভাব হলেই আপনাকে প্রথমে মনে রাখতে হবে যে ওই জমিতে সারের ব্যবহারের মাত্রা কমিয়ে আনতে হবে। বিশেষ করে নাইট্রোজেন গঠিত সার আপনারা ব্যবহার করবেন না। আক্রমণ করার পরে কখনোই নাইট্রোজেন গঠিত সার আর ব্যবহার করবেন না। এবং জমিতে সাধারণত পটাশ সারের ব্যবহারটাকে আপনাকে যথাযথভাবে করতে হবে, যাতে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বা পোকা দমনের প্রতি তাদের যে ইমিউনিটি তৈরি হবে, সেগুলো এই সব সার, বিশেষ করে আমার পটাশ সার ব্যবহার দ্বারা আমরা পেতে পারি। আমরা জানবো আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে তার কৃষিকাজের কথা এবং জানতে চাওয়ার বিষয়টি। নমস্কার, আপনার নাম? আমার সমরেশ ব্যাপারী। আচ্ছা, কি চাষ করেছেন? পটল চাষ। কি জানতে চাইছেন? এই প্রচুর পরিমাণে গাছে ফুল আসছে, ফল টিকছে না। আচ্ছা, কিছু প্রয়োগ করেছেন? এই বীজ ব্যবহার করেছি, নিম তেল। আচ্ছা, নিম তেল ব্যবহার করেছেন, তাতে কিছু সেরকম ফল পাওয়া যায় না। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার সমস্যার কথা আমরা শুনেছি, হতে পারে সে কথা। আমাদের মাঝে আর এক কৃষক বন্ধু তার সমস্যার কথা জানালেন। তার পটল গাছে ফুল ফলের পরিমাণ কম হচ্ছে এবং ফুল ধারণ ক্ষমতা গাছের কম। সেক্ষেত্রে আমি ওনার যা স্যাম্পল এখানে দেখালেন, দেখা যাচ্ছে পটল গাছের পাতা অনেকটা কুকড়ে গেছে। এখানে বোঝা যাচ্ছে তার পটল গাছে কিছু পোকার আক্রমণ হয়েছে, বিশেষ করে চুষি পোকা, অর্থাৎ যারা পাতা থেকে রস শোষণ করে খায় সেই সব পোকা। এই পোকা দমনের ক্ষেত্রে আমরা সবসময় পটল গাছের দিকে নজর রাখবো এবং সেই গাছে আমরা স্প্রে করব। সাদামাছি বা অন্যান্য যে ধরনের পোকা বা মাকড় জাতীয় পোকা থাকলে আমরা পেগাসাস নামে একটা ওষুধ আছে, এই ওষুধকে আমরা প্রতি লিটার জলে 1/2 গ্রাম হারে গুলে নিয়ে স্প্রে করলে খুব ভালো ধরনের রেজাল্ট পাওয়া যাবে। একই সাথে যেমন সাদামাছি, তার সাথে সাথে মাকড়ের আক্রমণ থাকলে সেই আক্রমণ তারা প্রতিহত করতে পারবে। এবং এই ওষুধের কার্যকারিতা অনেক দিন, 15 থেকে 20 দিন পর্যন্ত এই ওষুধ স্বাভাবিকভাবে সিস্টেমেটিক ওষুধ সিস্টেমে, অর্থাৎ ওই গাছের দেহের ভিতরে প্রবাহিত হওয়ার জন্য এটাকে ভালোভাবে প্রতিরোধ করতে পারে। এবং এটা এই অবস্থা, অর্থাৎ রোগের যে সমস্যা উনি বললেন বা পোকার আক্রমণ, তারপরে যে ফলন বা তার ফুল বৃদ্ধি হচ্ছে না, সেক্ষেত্রে এই পোকার আক্রমণ প্রতিহত করার পরে আমরা আলফা NNA একটা হরমোন গঠিত ওষুধ, সেই ওষুধকে আমরা ব্যবহার করব প্রতি 10 লিটার জলে 2 ml হারে। এই ওষুধ কখনোই বেশি ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে দেখা যাবে বেশি ব্যবহার করলে বা ডোজ মাত্রা বেশি হয়ে গেলে গাছের পাতা বা ফুল ঝলসে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এই ওষুধ ব্যবহার করার ফলে দেখা যাবে ফুল বা ফলের বৃদ্ধি হবে। এবং এর পরের দিকে কোনো জাইম তরল যে ভিটামিন যে ওষুধ আছে, সেই ওষুধগুলো আমরা ব্যবহার করলে ফুল ফলের পরিমাণ বাড়াতে পারবো, সেখান থেকে আমরা বেশি লাভ পেতে পারবো। ভাই, এখন হরিয়ার ক্ষেত আমাদের জন্য উদাহরণ হয়ে গেছে। হ্যাঁ ভাই,
এখন এনএফএসএম হরিয়ার ক্ষেতকেই বেছে নিয়েছে ভরপুর ফসলের উৎপাদনের জন্য প্রয়োজনীয় কথা শেখাবার জন্য। এইভাবে চাষের প্রণালী, সময় আর উপাদানের মাত্রার বিষয় কৃষকেরা সঠিক তথ্যাদি পায়, যার ব্যবহার তারা নিজের ক্ষেতে করে। ভাই সকল, শেখো উন্নত ক্ষেতির প্রসঙ্গে, এগিয়ে চলো সঙ্গে সঙ্গে। এনএফএসএম এর মদত হচ্ছে ভালো, প্রতিটি ক্ষেতের জন্য আলো। ওমা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। আরে ভাই হলকু, বীজ, কীটনাশক, সার, এত খরচের ব্যবস্থা কোত্থেকে? আরে খরচের চিন্তা কোথায়, আমার কাছে আছে এই কিষাণ ক্রেডিট কার্ড। ব্যাংক থেকে জারিয়ে কার্ড দিয়ে কৃষক নিজের সীমা পরিমাণ টাকা যে কোনো সময় বার করতে পারে, চাষবাসের সামগ্রীও যে সময় কিনতে পারে। ভাই হলকু, আমার জন্য একটা ক্রেডিট কার্ডের বন্দোবস্ত করে দাও না। আরে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য কাছাকাছি কোনো ব্যাংকে গিয়ে যোগাযোগ করো আর পাও প্রচুর লাভ। আমরা দাঁড়িয়ে আছি ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের অন্তর্গত মল্লারপুর গ্রামে। কথা বলবো এই গ্রামের আরও একজন কৃষক বন্ধুর সঙ্গে। নমস্কার, আপনার নাম? শ্রী বলরাম মণ্ডল। আচ্ছা, আপনার কি জানতে চাইছেন, কি সমস্যা? ধান গাছ সম্বন্ধে জানতে চাইছি। কি জানতে চাইছেন? এই ধান গাছে যে খোলা পড়ে বিভিন্ন রকমের পোকা লাগে, পুলাগা, এইগুলো কীভাবে দমন করা যাবে সেই জন্য, আর এই আগাছাগুলো কী করে দমন করা যাবে সেই জন্য, সেই সব। ধান গাছে বেশ কিছু পোকার উপদ্রব হচ্ছে। হ্যাঁ, পোকার উপদ্রব হচ্ছে, ভেপু লাগছে, এই যে ধসা লাগা, যেটা বলছে ধসা ধরনের, সেই সব জিনিসগুলো জানতে চাইছে। এই যে এই খোলা পচা বা ধসা, এসব জিনিসগুলো জানতে চাইছি। অনেক অনেক ধন্যবাদ। ইতিমধ্যে আমরা ধানের কিছু সমস্যার যে সমাধান সেটা আমরা জেনেছি। কৃষক বন্ধু জানতে চাইছেন বেশ কিছু আগাছার সমস্যা রয়েছে এবং আরও কিছু রোগের কথা এবং পোকা লাগার কথাও জানিয়েছেন। জানবো তার প্রতিকার কি হতে পারে সে কথা। কৃষক বন্ধু আমাদের ধানের সমস্যা নিয়ে বললেন। প্রথমে আমি বলছি ধানের যে আগাছার একটা সমস্যা, ওনার যে নমুনা দেখালেন সেখানে আগাছার একটা সমস্যা রয়ে গেছে। এখানে সম্ভবত যখন ওনার ধান গাছ লাগিয়েছিলেন মূল জমিতে, তখন আগাছানাশক বা মাটিকে ভালোভাবে পরিষ্কার করে কাদানো হয়নি। যে আগাছা দেখতে পাচ্ছি আমরা, ধনচে জাতীয় এক ধরনের গাছ রয়েছে, চওড়া পাতা জাতীয় আগাছা। এই আগাছা দমনের ক্ষেত্রে আমরা প্রথম থেকে যদি প্রেটিলাক্লোর ব্যবহার করতাম ধানের জমিতে আগাছানাশক হিসাবে, অথবা বুটাক্লোর বা অক্সিডাইজন, এই ধরনের আগাছানাশক আমরা ধানের জমিতে ব্যবহার করে থাকি চওড়া পাতা জাতীয় আগাছাকে দমন করার জন্য ধানের জমির। কিন্তু এক্ষেত্রেও দেখা যাচ্ছে কিছু আগাছা বেরিয়ে এসেছে। উনি অবশ্য ব্যবহার করেছেন কিনা সেটা উল্লেখ করেননি, তবু আমি বলছি যদি এক্ষেত্রে দেখা যায় এই ধরনের চওড়া পাতা জাতীয় আগাছা 15 থেকে 20 দিন পরে আবার উদ্ভব হয় ওই জমিতে, আমাদের একটা উপায় আছে। সেক্ষেত্রে আমরা হাত দিয়ে নিড়ান দিতে পারি, অর্থাৎ আগাছাগুলোকে আইডেন্টিফাই করে শনাক্ত করে সেগুলো হাত দিয়ে তুলে নিয়ে নষ্ট করে ফেলা, অথবা যদি খুব মারাত্মকভাবে হয়ে থাকে তাহলে আমরা 2,4-D সোডিয়াম সল্ট এই ধরনের আগাছানাশক ব্যবহার করতে পারি। এটা 30 থেকে 35 দিনে ধান রোয়ার 30 থেকে 35 দিন পরে আমরা এই ওষুধ ব্যবহার করলে এই আগাছাকে আমরা ভালোভাবে দমন করতে পারি। কিন্তু আগাছার বয়স যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে নজর রাখতে হবে, এই ওষুধ ব্যবহারের দ্বারা আগাছা তখন ভালোভাবে কন্ট্রোল করা যাবে না, তার প্রতিরোধ ক্ষমতা, ওষুধের প্রতি প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। সেই জন্য আপনাকে সব সময় জমি চাষ করার পর জমিতে পর্যবেক্ষণে রাখতে হবে জমির কোন ধরনের সমস্যা হচ্ছে, কি আগাছা বা রোগ বা অন্যান্য। আর রোগের কথা যে কথা বললেন উনি, সে কথা আগের একজন কৃষক বন্ধু আমাকে বলছিলেন, তার সমস্যা সমাধান আমি বলেছিলাম, তবু আর একবার বলছি যে রোগ দমনের ক্ষেত্রে ধসা রোগের যে প্রাদুর্ভাব আমরা স্বর্ণা ধানের ক্ষেত্রে দেখে থাকি, সেই ধানের রোগ দমনের জন্য আমরা ভ্যালিডামাইসিন অথবা হেক্সাকোনাজল বা আমরা কাসুগামাইসিন এই ধরনের ওষুধ ব্যবহার করতে পারি, আমরা প্রপিকোনাজল ব্যবহার করতে পারি। এই যে কোনো একটি ওষুধকে ব্যবহার করলে এবং যথাযথ মাত্রায় অর্থাৎ 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে পরে আমরা এই ধসার হাত থেকে রক্ষা পেতে পারি। আর যদি সম্ভব হয় জমিতে পরিষ্কার জল ঢুকিয়ে দিতে পারলে এই ধসার প্রবলেমটা অনেকটা কম করা যায়। দেখা যায়
আমরা লক্ষ্য করে থাকি যে প্রচণ্ড বৃষ্টিপাত হলে সেক্ষেত্রে এই ধসার আক্রমণ থাকে না, ধসা থাকে না। আর ধসা যখনই আসে তার সাথে সাথে আরেকটি পোকার উপদ্রব হয়, যেটা হচ্ছে বাদামি শোষক পোকা। আমরা জানি কৃষক বন্ধুরা এতে অভিজ্ঞতা আছে যে যখন যে বছর বেশি ধসা লেগে থাকে সেই বছরই বাদামি শোষক পোকার আক্রমণ হয়, সেদিকেও আমাদের নজর রাখতে হবে। এবং বাদামি শোষক পোকার কন্ট্রোল মেজার হিসেবে আমাদের সবসময় বলা হয় কালচারাল প্র্যাকটিস বা আমরা চাষগত প্রক্রিয়া যেগুলো আছে তার নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরা প্রতি 9 সারি পরে একটা সারি আমরা বাদ দেব, যাতে আলো বাতাস ওই জমিতে, ধানের জমিতে ভালোভাবে পর্যাপ্তভাবে ঘোরাফেরা করতে পারে এবং বাদামি শোষক পোকার যে কীট রয়েছে সেগুলো তারা আলোর সংস্পর্শে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। আর যদি লেগেই থাকে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ওষুধ ব্যবহারের দিকে আমাদের নজর রাখতে হবে, কেন এই পোকা প্রচণ্ডভাবে আক্রমণ করে থাকে এবং তাদের বংশ বিস্তারের গতি খুবই বেশি। সেক্ষেত্রে আমরা অ্যাসিফেট বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন নামে পাওয়া যায়, ল্যান্সার গোল্ড বা অন্যান্য ধনরাজ বিভিন্ন নামে পাওয়া যাচ্ছে। এই ওষুধগুলো আমরা ব্যবহার করব। এটা যেহেতু সিস্টেমিক ওষুধ, এটা দেহে প্রবেশ করে তার কার্যকারিতা অনেক দিন থাকে। এই ওষুধকে আমরা প্রতি লিটার জলে 0.75 গ্রাম, অর্থাৎ আমরা 10 লিটার জলের ভিতরে 7.5 গ্রাম ওষুধ গুলে নিয়ে আমরা স্প্রে করলে এই বাদামি শোষক পোকার হাত থেকে আমরা আমাদের এই ধান গাছকে বা এই ফসলকে রক্ষা করতে পারি। জানবো আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে তার জানতে চাওয়ার বিষয়টি। আপনার নাম? নমস্কার, আমি পার্থসারথী মণ্ডল। আমার কিছু বাগিচা ফসলের চাষ আছে, কলা এবং নারকেল। তো পরিণত কলা গাছগুলোতে মোচা আসার পরে গাছের গোড়ার দিকে কি এক ধরনের ফুটো ফুটো করে দিচ্ছে পোকাতে নাকি জানি না, তো তারপরে গাছটা দুর্বল হয়ে পড়ে যাচ্ছে, এর ফলে ব্যাপক ক্ষতি হচ্ছে। আর নারকেল গাছে নারকেলে মোচা আসছে কিন্তু খুব কম পরিমাণে নারকেল টিকছে। এই দুটো সমস্যার ব্যাপারে যদি একটু জানান তাহলে আমি উপকৃত হব। অনেক অনেক ধন্যবাদ। আমরা শুনেছি আপনার বাগিচা ফসলের যে সমস্যার কথা জানিয়েছেন, সে কথা জানবো এর সমাধান কি হতে পারে সেই কথা। কৃষক বন্ধু তার কলা গাছের পোকার আক্রমণের কথা বললেন। আমরা কলা গাছের যে পোকার কথা বললেন এটা সিউডোস্টেম উইভিল, অর্থাৎ কলা গাছের যে থোড় অংশ থাকে সেখান থেকে এরা আক্রমণ করে এবং কলার দেখা যাবে কলা গাছ আস্তে আস্তে তার গ্রোথ বা বৃদ্ধি কমে যাবে এবং পাতাগুলো বিবর্ণ হয়ে যাবে। এক্ষেত্রে আমরা দেখব প্রথমে এই কলা গাছে যখন আমরা চারা রোপণ করব বা চারা রোপণের পরেও 2 মাস পরেও যদি আমরা কলা গাছের গোড়ায় যে মাটি আছে সেই মাটিতে ফোরেট দানা অথবা কাটা হাইড্রোক্লোরাইড বা কার্বোফিউরান দানা ব্যবহার করি, তাহলে এই পোকার আক্রমণ অনেকটা প্রতিহত করা যাবে। আর পোকা যখন লেগে যায় তখন আমাদের সরাসরি তৎক্ষণাৎ প্রতিকারের ক্ষেত্রে আমাদের এন্ডোসালফান 35% ইসি যে ওষুধ আছে একে স্প্রে করতে হবে গাছের উপর থেকে এবং গাছের গোড়ার দিকে ভালোভাবে স্প্রে করতে হবে, যাতে ওই পোকার আক্রমণ আমরা প্রতিহত করতে পারি। আর একটা সমস্যার কথা বললেন, নারকেল গাছের যে ওনার সমস্যার কথা বললেন, ফলন কম হচ্ছে, নারকেল গাছে পোকার আক্রমণ বা নারকেলের উপরে যে দাগ হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের দাগ হয়ে যাচ্ছে, এটা আমাদের একটা ধারণা তৈরি হয়েছে যে এখনকার দিনে যে নারকেলের যে সমস্যা, যে নারকেলগুলো কুঁকড়ে যাচ্ছে বা তার উপরে বাদামি বিবর্ণ দাগ হয়ে যাচ্ছে, এটা অন্যান্য কারণ হতে পারে তাদের ধারণা। কিন্তু এক ধরনের মাকড় এসছে, যে মাকড়ের আক্রমণের দ্বারা নারকেলের এই যে সমস্যা তৈরি হচ্ছে তার কারণ এই মাকড় প্রতিরোধ করার ক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এটা আমরা দেখি দক্ষিণ ভারতে প্রচুর পরিমাণে লাগে এবং সেখান থেকে এই মাকড়ের এখানে আবির্ভাব ঘটেছে। আমরা একে খুব সহজে দমন করতে পারি। মাকড়নাশক যেসব ওষুধ আছে সেগুলো আমরা যদি ব্যবহার করতে পারি, যেহেতু নারকেল গাছ বড়, সেক্ষেত্রে আমাদের ফুড স্প্রেয়ার বা একজনকে গাছের মাথায় উঠে গিয়ে স্প্রের ব্যবস্থা করতে হবে। যেহেতু ফসলকে আমাকে রক্ষা করতে হবে, সেই জন্য এই পরিশ্রম করে তাকে ওই ফসলকে রক্ষা করতে হবে। কি করতে হবে, আমরা মাকড়নাশক যেমন প্রোপারজাইট আছে, প্রোপারজাইট আমরা ব্যবহার করতে পারি। মাকড়নাশক হিসাবে প্রোপারজাইট খুব ভালো কাজ করে এবং প্রতি লিটার জলে 2 থেকে 2.5 ml গুলে নিয়ে স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। অন্যান্য ওষুধ যেগুলো আমরা ব্যবহার করে থাকি পোকামাকড় দমনের ক্ষেত্রে, সাধারণত আমরা বলি সকালে না হয় বিকেলে স্প্রে করার কথা, কিন্তু আমরা বলছি এই ওষুধ ব্যবহারের জন্য আমরা দুপুরের দিক অর্থাৎ 10টার পর থেকে যখন রোদের তাপমাত্রা বাড়তে থাকে তখন এটা স্প্রে করতে হবে। এটা স্প্রে করলে এর একটা ভোলাটিলাইজেশন এফেক্ট আছে, অর্থাৎ উদ্বায়ী হয়ে যায়। সেক্ষেত্রে গোটা যে মাইক্রোক্লাইমেট অর্থাৎ একটা গাছের ক্যানোপির যে এরিয়াটা আছে সেই অংশে ওই উদ্বায়ী অংশটা গিয়ে সে মাকড়ের আক্রমণ করবে এবং মাকড়ের যেহেতু তার শ্বাসযন্ত্র তার দেহের সাইড অর্থাৎ পার্শ্বদেশে থাকে, শ্বাস ছিদ্রগুলো, সেখানে গিয়ে তার নার্ভাস সিস্টেমকে অকেজো করে দেয়। এই জন্য সবসময় বলা হয় রৌদ্রোজ্জ্বল দিনে আমরা প্রোপারজাইট জাতীয় বা মাকড়নাশক যেগুলো আমরা ব্যবহার করব,
মাকড়নাশক পিগাসাস আমরা ব্যবহার করতে পারি বা ডাইকোপল ব্যবহার করতে পারি। তাহলে এই ধরনের ওষুধ ব্যবহার করলে আমাদের এই নারকেল গাছের যে সমস্যা তৈরি হচ্ছে সেগুলোকে আমরা দমন করতে পারি। এছাড়া দেখা যায় নারকেল গাছের ছোট ছোট যে কুড়ি হয়ে পড়ে যায়, ঝরে যাওয়ার জন্য আমরা এটা লক্ষ্য রাখতে হবে ওই যে মুচিগুলো পড়ে যাচ্ছে বা খুলে খুলে ছোটো নারকেল যে অংশগুলো পড়ে যাচ্ছে তার গোড়ার দিকটা কি বাদামি বর্ণের হয়ে যাচ্ছে কি না। যদি বাদামি বর্ণের হয়ে যায় এটা ছত্রাক গঠিত এক ধরনের রোগের দ্বারা হয় এবং এই ছত্রাক দমনের ক্ষেত্রে আমরা কপার অক্সিক্লোরাইড প্রতি লিটার জলে 5 গ্রাম হারে গুলে স্প্রে করলে খুবই ভালো প্রতিকার পেতে পারি এবং উপকার পেতে পারি এবং সেক্ষেত্রে নারকেলের পরিমাণ বাড়বে, ওই ফল ঝরে যাওয়ার সমস্যা কমবে। আর একটা কারণে হয় নারকেল গাছে বোরনের ঘাটতি হয়, যদি অনুখাদ্য বোরন, সেই বোরনের ঘাটতি হলে দেখা যায় ফল ঝরার এই সমস্যা দেখা যায়। তাহলে বোরনকে আমাদের ব্যবহার করতে হবে। বোরাক্স আমরা ব্যবহার করি, আমরা বোরাক্স 5 থেকে 10 গ্রাম গাছের গোড়া মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে সেখানে জল হালকা করে জল ছড়িয়ে দিলে পরে ওই গাছের শিকড়ের মাধ্যমে এই বোরন তার দেহে প্রবেশ করবে এবং এই সমস্যা থেকে আমরা সমাধান বা মুক্তি পেতে পারি। আমরা এতক্ষণ বীরভূম জেলার ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের অন্তর্গত মল্লারপুর গ্রামের কৃষক বন্ধুদের সঙ্গে কথা বলে জানলাম তাদের সারা বছরের কৃষিকাজের কথা। সেই সঙ্গে উঠে এসেছে কিছু কৃষি সংক্রান্ত সমস্যার কথাও। সেই সব সমস্যার সমাধান আমরা জেনে নিয়েছি আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃষক বন্ধুদের, যারা তাদের মূল্যবান সময় দিয়ে জানিয়েছেন তাদের কৃষিকাজের কথা, সমস্যার কথা, এবং ধন্যবাদ জানাই কৃষি বিশেষজ্ঞকেও। এবং আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠান, আমরা আশা করব আপনাদের আগামী দিনের কৃষিকাজের ক্ষেত্রে আমাদের আজকের এই সামগ্রিক আলোচনা অত্যন্ত সহায়ক হয়ে উঠবে। আমের আম আটিরও দাম। আচ্ছা বাচ্চারা, তোমরা এটার একটা উদাহরণ দাও তো। মাস্টার মশাই, আমার বাবা একটা ক্ষেতে 2টো ফসল ফলায়, এইটাই তো হলো আমের আম আটিরও দাম। আচ্ছা তুমি কার ছেলে? আমি হরিয়া চাষির ছেলে। কৃষকদের পাঠশালায় শেখা কথা গ্রহণ করো। গমের মতো মুখ্য ফসলের সাথে ছোলা, মসুর, মটর, তিল বা সূর্যমুখী ইত্যাদি লাগাও আর দ্বিগুণ মুনাফা কামাও। এনএফএসএম এর সহায়তার আলো প্রত্যেকটা ক্ষেতের জন্য ভালো। আরে ভাই হলকু, বীজ, কীটনাশক, সার, এত খরচের ব্যবস্থা করতে গে? আরে খরচের চিন্তা কোথায়, আমার কাছে আছে এই কিষাণ ক্রেডিট কার্ড। ব্যাংক থেকে জারিয়ে কার্ড দিয়ে কৃষক নিজের সীমা পরিমাণ টাকা যে কোনো সময় বার করতে পারে, চাষবাসের সামগ্রীও যে সময় কিনতে পারে। ভাই হলকু, আমার জন্য একটা ক্রেডিট কার্ডের বন্দোবস্ত করে দাও না। আরে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য কাছাকাছি কোনো ব্যাংকে গিয়ে যোগাযোগ করো আর পাও প্রচুর লাভ। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।